রণনীতি এবং রণকৌশল হিসেবে যখন মবকে আষ্টে পৃষ্ঠে ধরা হয়, কথায় কথায় মবের ভয় দেখানো হয়, তখন এটা তো জঙ্গলে পরিণত একটা জায়গা বলেই মনে হবে। এমনিতে মানবাধিকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন স্যার বাংলাদেশে? দেখুন, রণনীতি এবং রণকৌশল হিসেবে যখন মবকে আষ্টে পৃষ্ঠে ধরা হয়, কথায় কথায় মবের ভয় দেখানো হয়, তখন এটা তো জঙ্গলে পরিণত একটা জায়গা বলেই মনে হবে। আপনার জঙ্গলের যে আইন বা নদীর সাগরের যে আইন, আপনার ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে। তো এই যে হামলে পড়া, ভয়ভীতি দেখানো, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, গুড়িয়ে দেয়া, এইগুলো আপনার মধ্যযুগে আমরা দেখেছি। এই 21st সেঞ্চুরি বাংলাদেশে দেখতে হবে এত বছর পরে সেই শশাঙ্কর সময় যে মৎস্যন্যায় তার পুনরাবৃত্তি ঘটবে, এটা তো কোনো অবস্থায় প্রত্যাশিত নয়। জি, এখন এখান থেকে উত্তরণের উপায় কি আছে? এখান থেকে উত্তরণের বিষয় সেটি আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনার নির্বাচন আয়োজন করে কোন রকমের অজুহাতে এটা প্রলম্বিত না করে এই বিচার বলুন, এই সংস্কার বলুন, সব দায়িত্ব যারা নির্বাচিত হয়ে আসবেন জনপ্রতিনিধি তাদের হাতে ছেড়ে দিয়ে আপনার এই ইউনূস শাহীর বিদায় নেওয়াটা অত্যাবশ্যক। এখন স্যার আপনি যেহেতু সেনাবাহিনীর লোক বলে দাবি করেন নিজেকে, না, অবশ্যই আমি আমি কমিশনড অফিসার। আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের আর্মি উইং এর একজন কমিশনড অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, ব্যাটালিয়ন কমান্ড। জি জি। এখন ধরেন সেনাপ্রধান গ্যাজেট করা আছে রাষ্ট্রপতির আদেশে, গ্যাজেটেড হয়েছে। আমি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এমনকি ভাইস চ্যান্সেলর তারাও কিন্তু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার না। স্যার, এখন আমার প্রশ্নটি হচ্ছে, আমরা দেখেছিলাম সেনাপ্রধান বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান এবং আরো সুনির্দিষ্ট করে বলেছেন তিনি আগামী বছর 1 জানুয়ারি নতুন সরকার, রাজনৈতিক সরকার দেখতে চান। এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এটি নির্বাচন চলে গেছে ফেব্রুয়ারিতে, রাইট? এবং আবার কন্ডিশনাল বলা হয়েছে বিচার এবং সংস্কার কাজের অগ্রগতি সাপেক্ষে। আবার পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন তিনি এপ্রিলে চলে যাবেন। আমরা জানি না আসলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে। তিনি তো ঈদের জামাতে আবেগ আপ্লুত হয়ে আপনার মৌন সম্মতিও জানিয়েছেন যে 5 বছরের জন্য মুসল্লিরা তাকে দেখতে চায় ক্ষমতায়, দালালদের কথা তিনি যাতে না শোনেন, এইসব দাবিও কিন্তু তাকে ইমপ্রেস করেছে। এবং প্রথমবার ঈদের জামাতের পরে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে লোকজন তো আমাকে 5 বছরের জন্য চায়, সুতরাং আমার হাতে তো অফুরন্ত সময়। ভাবটা এরকম। জি জি। তো এখন নির্বাচন যদি না হয় সেনাপ্রধান কি করবেন? তিনি তো হিরণময় নীরবতার পরিষ্কার বলে দিয়েছেন 1 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট। কোন ইভেন্ট এটা হতেই হবে। সেনা কালচারটা এরকম, উইথ ডিউ রেসপেক্ট আমরা যেটা বলি, নাই পয়দা করো, ইউ হ্যাভ টু ডু ইট। কিভাবে হবে? এখন রাজনৈতিক দলগুলো যদি রাজি হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচনে, সেনাপ্রধান কি করবেন? আমার ধারণা সবাই রাজি হবেন এমনটি হয়তো হবে না। কারণ হচ্ছে নানামণির নানামত। বাঙালি সবসময় প্লুরাল একটা ধ্যান ধারণা নিয়ে চলে। সবাইকে একত্র করে আপনি এক মঞ্চে বসিয়ে দেবেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার অনেকদিন ধরে ট্রাই করছেন, কতটা সফল হয়েছেন। সুতরাং এটা নিয়ে নানান রকম কথাবার্তা আছে। ওকে, এখন আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আপনিও সেনাপ্রধানের মতো আমি তো আন্ডার কমান্ড, আমি তো অবশ্যই তা চাইবো। আমি তো আরো কমিয়ে আনার পক্ষপাতী। এখন থেকে 90 দিনের মধ্যে বেস্ট। জি, এখন ধরেন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আমরা সেনাপ্রধানের কোনো বক্তব্য শুনতে পাইনি। দেখুন, তিনি যা কিছু বলেছেন, একবার তিনি বক্তব্য রেখেছেন
রিটায়ার্ড অফিসার যারা রাওয়া ক্লাবে সেখানে গিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত হক মহোদয় সেখানে ছিলেন এবং তিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। আবার ওইদিকে আপনার অফিসার্স অ্যাড্রেসে তিনি এই 1 জানুয়ারির কাট অফ ডেটের কথা বলেছেন। এটা তো সেনাদের কনজামশনের জন্য, পিপল অ্যাট লার্জ তারা হয়তো বিভিন্ন কারণে জেনে গেছেন, কিন্তু সেটা তো তিনি পাবলিক স্টেটমেন্ট হিসেবে হাজির করেননি আমার জানা মতে। জি, এখন ধরেন এক ধরনের প্রস্তুতিমূলক নির্দেশনা। প্রধান উপদেষ্টা বলছেন এপ্রিলে নির্বাচন করবেন, বিএনপি বলছে ফেব্রুয়ারিতে বিএনপি বলছে, বললে আমি ভুল করব, আবার বিএনপি বলতেও পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো বলতেই পারেন। আমি এই প্রশ্নটা আরো 2-1জনকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে নির্বাচন হচ্ছে রাজনৈতিক সরকারের, রাজনৈতিক দলগুলোর বিষয়, সেনাপ্রধান এটি বলারই বা কে? দেখুন, স্ট্রিক্ট সেন্সে আপনি কথাটি বলতে পারবেন যখন নির্বাচিত সরকার থাকবে। যেহেতু এটি অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার, সেনারা যদি আজকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন না করে ব্যারাকে ফিরে আসেন, পুরো ফাসাদ কিন্তু ধসে পড়বে, অরাজকতার চূড়ান্ত রূপ সামনে দেখতে পাবেন। সেই জন্য আমরা গ্রেটফুল টু আওয়ার আর্ম ফোর্সেস যে তারা আপনার প্রতিদিন আপনার মাঠে থাকছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এইড টু সিভিল পাওয়ার তারা সদা মোতায়েন আছেন। এবং এই দীর্ঘ সময় ধরে যদি ব্যারাকের বাইরে থাকেন তাহলে আপনার প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হবে। এখন যে কথাটি আমরা বলি, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, এই ব্যাপারটা কম্প্রোমাইজড হবে। এখন তাদের মূল দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখা। তো সেই জন্য নিরন্তর অনুশীলন করাটা তাদের জন্য বাধ্যতামূলক। এখানে একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমারও, যদি জুলাই সনদ ঘোষণা হয়ে যায় তারপরে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনী কি প্রতিরোধ গড়ে তুলবে এদের বিরুদ্ধে? দেখুন, এটাও আমি বলেছিলাম যে নির্বাচন ইজ অলমোস্ট লাইক ইলেকশন ইজ অলমোস্ট লাইক চেজিং এ চিমেরা, মরিচিকার পেছনে ছোটা। এই ব্যাপারটাও তেমন অনেকটা দাঁড়িয়ে গেছে। আপনার বলা হয়েছে আগে যে জুনের মধ্যে এটা ড্রাফট তৈরি হয়ে যাবে, জুলাইয়ের 5 তারিখের মধ্যে এটা ঘোষিত হবে। এখন বলা হচ্ছে যে না, জুলাইয়ের মধ্যে এটা হবে না, অগাস্টের 5 তারিখের মধ্যে ঘোষিত হবে। ওই নির্বাচনের মতো এটাও কিন্তু ক্রমে অগ্রসর হতে থাকবে। এটা এক ধরনের হয়তো রণনীতি এবং রণকৌশলের অংশ বর্তমান সরকারের, যে একদিন করে সময় পার করে দেয়া। ওকে, বুঝতে পেরেছি। এখন জুলাই সনদ বা ঘোষণাটা ওটা জুজুর ভয়ের মতো, সেটি দেখা। তারা তো এখন নতুন জিনিস নিয়ে আসে, সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলছেন। জি, মানে যাতে আপনার নানান রকমের জটিলতা তৈরি করা যায়, আপনার ইজি সলিউশনের কোনো সুযোগ আর থাকছে না। তো কাউন্সিল গঠন করতে তারা পারবে, সাংবিধানিক কাউন্সিল? ভাই, দেশের লোকজন যদি পলাশী যুদ্ধের আমলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, নির্বিকার থাকে, তাহলে সম্ভব হবে। আর সবাই যদি অ্যাসার্টিভ হয়, কনসিয়াস একটা অবস্থান নেয়, তাহলে হয়তো সেটি করা সম্ভব হবে না। সবকিছু জনগণের উপর নির্ভর করবে। আন্তর্জাতিক পরিস্থিতি। আমি আজকে আরেকটি অনুষ্ঠানে শোয়ে বলেছিলাম যে প্রধান বিচারপতিকে আমরা সচরাচর কথা বলতে দেখিনি। আমার মনে হয় আমরা এই যে প্রধান বিচারপতি সিনহা, তাকে খুব বিদ্রোহী অবস্থায় দেখেছি, এছাড়া কোনো বিচারপতিকে আমরা সেই অর্থে দেখিনি, ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান 2-3 বিচারপতি ছাড়া। কিন্তু এখন যে বিচারপতি, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে দেখলাম, প্রধান বিচারপতি, তিনি সাংবাদিকদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে, সেটি এক জিনিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি বলছেন 22শে জুন দেশের বিচার বিভাগের জন্য একটা টার্নিং পয়েন্ট। এটার মানে কি স্যার? দেখুন, তিনি হয়তো বলবার চেষ্টা করছেন যে এটা একটা বেঞ্চমার্ক, সেই হিসেবে তিনি কথাটি হয়তো বলেছেন। আর কোন প্রেক্ষিতে কেন বলেছেন আমি বিষয়টা সম্পর্কে যেহেতু অবগত নই, সেই জন্য
মন্তব্য করব না। আর বিচার 22 জন অঙ্গনের কিছু আছে বিষয় নাকি? নিয়ে কথাবার্তা বলাটা মানে হচ্ছে এক ধরনের সাবজুডিস টেরিটরিতে ঢুকে আর পড়া। বিচার মানে কোনো কিছু 22 জুন কোনো কিছু আছে নাকি? আমি এই মুহূর্তে হলফ করে কিছু বলতে চাইব না এই বিষয়ে, আচ্ছা, বুঝতে যেহেতু পেরেছি। বিচারাঙ্গন বিষয়ক বিষয় জি, মানে নানানভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আমি শেয়ার করব। আপনার একটি পত্রিকার অনারারি এডিটরের দায়িত্বে ছিলাম আমি, এবং আপনার হঠাৎ করে একটা এজেন্সির রিপোর্টকে আমরা সেইখানে কোট করেছিলাম যে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ লাইনার, যেটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেত, সেই লাইনারটিকে আপনার কনফিসকেট করা হয়েছে। তো এই সংবাদটি প্রকাশের পরের দিন আমাদের কোর্ট থেকে সমন করা হলো যে হাজিরা দিতে হবে। কেন? পরে দেখা গেল আমাদের সেই পত্রিকার প্রতিদিনের সকালের নিয়মিত পাঠক হচ্ছেন বিচারক মহোদয়। তিনি ব্রেকফাস্ট করার সময় এটা পড়েন, হঠাৎ বললেন যে আমি রায় দিলাম একরকমের, লিখলো আরেক রকম, কেন? ওদের তলব। যাওয়ার পরে বোঝা গেল যে আপনার অ্যারেস্ট করা আর কনফিসকেট করা এক জিনিস নয়। যেই জাহাজ কনফিসকেট করা হবে সেটা আর ভাসবে না, কখনো ডিসমেন্টাল করে ফেলা হবে, আর যেটি অ্যারেস্ট করা হবে সেটি আবার ভাসার সম্ভাবনা প্রায় শতভাগ। জি, তো এই জন্যে তিনি আমাদের হয়তো ভৎসনা করতেন, যখন দেখলেন যে আমরা কোর্ট করেছি, দায় কিন্তু নিজ এজেন্সির, সুতরাং তিনি আমাদের সসম্মানে বিদায় করে দিলেন। তো এই ঘটনাটির পর আমি এই জুডিশিয়াল বিষয়ে কথাবার্তা বলতে খুব সাবধান। বুঝতে পারছি। না, জুডিশিয়াল বিষয়ে তো অবশ্যই কথা বলা খুব মানে একটা সাবধানতা অবলম্বন করতেই হবে। আমরা দেখলাম এই কোটা নিয়ে সাব জুডিশিয়ারি হয় কিনা এই ভয়ে শেখ হাসিনা পর্যন্ত কিছু বললেন না, তাই না? Right. সো যাই হোক, আমি আজকে শেষ করব। আপনার 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 উপর কোন রকম কোনো চাপ কেউ দিচ্ছে কিনা দেখুন, কোনোভাবে? মনস্তাত্ত্বিক ভাবে কাবু করার জন্য লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, সেটা আপনি তারপরে বলেছেন, কবির এর সাহেব, বাইরে সরকারের তারপরে পক্ষ থেকে সর্বশেষ আজকে দেখলাম ক্যাপ্টেন মারুফ রাজু, তিনি কিছু মন্তব্য করার চেষ্টা করছেন, যেগুলো নাহক বলে আমি মনে করি এবং উদ্দেশ্য প্রণোদিত। ওই আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের আহ, দ্বারা উৎসাহিত হয়ে অথবা তাকে ভালোবেসে এ ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করছেন। যে কথাগুলো বলছেন সেগুলো নাহক, অনভিপ্রেত, এবং আমি এর প্রতিবাদ জানাই। প্রত্যেকটা মানুষের মত প্রকাশের অধিকার থাকতে হবে। আপনি জোটবদ্ধ হয়ে মাইম করার চেষ্টা করবেন, সেই জার্মান গেস্টাপো কায়দায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন, গোয়েবলসের মতো মিথ্যা কথা বারবার বলে যাবেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। উইল বি দ্য লাস্ট পার্সন টু অ্যাকসেপ্ট।